খুব ভোরে ঘুম ভাঙে আমায়রার। ঘুম থেকে উঠে দেখে শাহাদাত গুটিসুটি মেরে শুয়ে আছে। শাহাদাতের জন্য আমায়রার খুব মায়া হয়। সেজন্য বিছানা থেকে উঠে সোফার কাছে যায়। মনে মনে হেসে উঠে বলে, 6 ফুট লম্বা মানুষটাকে কি সোফায় ধরে? তারপর হাঁটু গেড়ে বসে শাহাদাতকে ডাক দেয়, এই যে শুনছেন, এখান থেকে উঠে গিয়ে বিছানায় ঘুমুন। আমায়রার ডাকে ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে, ডাকছো কেন? আপনার শুতে কষ্ট হচ্ছে, আপনি দয়া করে একটু বিছানায় যান। আমায়রার কথায় সাদ ঢুলতে ঢুলতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সারা রাত না ঘুমানোর কারণে এখন গভীর ঘুমে আচ্ছন্ন সাদ। আমায়রা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এসে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। তারপর চুপি চুপি কিচেনে উঁকি মেরে দেখে একজন মাঝবয়সী মহিলা আর তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছেন শম্পা মির্জা। আমায়রা কিছুটা সাহস জুগিয়ে রান্নাঘরে প্রবেশ করে। তারপর পা টিপে টিপে গিয়ে শম্পা মির্জার পাশে দাঁড়িয়ে বলে, আন্টি, সবজিগুলো আমাকে দেন, আমি কেটে দিচ্ছি। হঠাৎ কারোর কণ্ঠস্বর পেয়ে পাশে তাকিয়ে দেখে কালকের সেই মেয়েটা। অমনি মেজাজ খারাপ হয়ে যায় তার। তিনি ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি এখানে এসেছ? বেরিয়ে যাও এখান থেকে, আর ভুলেও কোনো দিন এখানে পা রাখবে না। আন্টি, আর একটা কথাও বলবে না, বেরিয়ে যাও। আমার চোখের সামনে আসবে না তুমি। তোমাকে আমার সহ হয় না। শুধুমাত্র তোমার জন্য আমাকে ছোট হতে হয়েছে। আমি তোমাকে কখনোই আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না। তুমি আমার সাদের নখেরও যোগ্য না। শম্পা মির্জার কথায় খুব কষ্ট পায় আমায়রা। সেখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে এসে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে অঝোরে কান্না করছে আমায়রা। ব্যালকনির গ্রিলে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমায়রা। সাদাত মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। রুমে আসার পর ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ পায়। শব্দ অনুসরণ করে ব্যালকনির কাছে এগিয়ে আসে, দেখে আমায়রা গ্রিল ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাদাত আমায়রার পিছনে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে বলে, কাঁদছো কেন? আমায়রা মুখ ফসকে বলে ফেলে, আপনার ও কিছু না। আমার আম্মুর কথা খুব মনে পড়ছে। বাবা, ভাইয়া, সবার কথাও খুব মনে পড়ছে। আমায়রার কথায় ভ্রু কুঁচকে তাকায়। সাদাত ঢের বুঝতে পারছে আমায়রা কথা ঘুরিয়ে ফেলেছে। মেয়েটা খুব বুদ্ধিমতী। সাদাত মনে মনে হাসে। তারপর বলে, নিচে গিয়েছিলে? হ্যাঁ, দেখলাম আন্টি রান্না করছেন। তুমি কিচেনে গিয়েছিলে? চোখ ছোট করে জিজ্ঞেস করে। আমায়রা আমতা আমতা করে বলে, আসলে না, মানে গিয়েছিলাম তো। সাদাত বুঝে ফেলে তার আম্মু আমায়রাকে কিছু বলেছে, নইলে আমায়রা এই সাত সকালে কাঁদবে কেন? কথা বলার ব্যস্ত থাকার কারণে আমায়রা খেয়াল করেনি সাদাত মাত্র গোসল করে এসেছে। মাথা থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। খালি গায়ে গা থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে। আমায়রা ঝট কইরা ঘুরে যায়। সহসা আমায়রার ঘুরে যাওয়া দেখে ভ্রু দলা করে ফেলে সাদাত। তারপর বলে, ঘুরে দাঁড়ালে কেন? আমার দিকে তাকাও। আমায়রা বলে, না। সাদাত খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, এতক্ষণ তো ঠিকই ছিলে, হঠাৎ কি হলো? আপনি রুমে গিয়ে একটা টি শার্ট পরে আসুন। সাদাত নিজের দিকে তাকায়। আমায়রা যে তাকে খালি গায়ে দেখে এমনটা করেছে সেটা বুঝতে পারছে। সাদাত বাঁকা হেসে বলে, তুমি কখনো পুরুষ মানুষকে খালি গায়ে দেখোনি? দেখেছি তো, কিন্তু আপনাকে দেখিনি বলেই নিজের হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে আমায়রা। আমায়রার কথায় বাঁকা হাসে সাদাত। তারপর আবার বলে, তাকাও এদিকে। আমায়রা তাকায় না। সাদাত হাত দিয়ে আমায়রাকে নিজের দিকে ফিরায়। আমায়রা চোখ মুখ খিচে বন্ধ করে আছে। সেটা দেখে ফের হেসে ফেলে সাদাত। তারপর বলে, চোখ খোলো। আমায়রা এক চোখ বন্ধ করে আরেক চোখ খুলে তাকায়। সাদাতের হাসি মুখ দেখে দু চোখেই খুলে ফেলে। সাদাত বাঁকা হেসে বলে, শোনো মেয়ে, তোমাকে যতই বলি না কেন, তোমার বয়স হলে তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেব। আমরা লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ। আমি জানি তুমি ছোট, তাই বলে সামান্য খালি গায়ে দেখে এভাবে লজ্জা পাওয়ার কিছু নেই। সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করবে। আমায়রা মাথা নেড়ে সায় দেয়।
সাদাত আমাইরাকে ছেড়ে দিয়ে ভিতরে চলে যায়। সকাল 8টা। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। নেই শুধু সাদাত আর ইরা। আমাইরা থেকে শর্ট করে ইরা দেওয়া হলো আপনাদের পড়তে সুবিধার জন্য। এখনো খাওয়া শুরু হয়নি। ইসহাক মির্জা সাদাতকে ডাক দেয়, দাদু ভাই খেতে আসো, তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে। সাদাত দোতলায় নিজের রুম থেকে বলে, আসছি দাদু। সাদাত ইরা দুজনে নিচে খেতে আসে। সাদাতের পাশে ইরাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে শম্পা মির্জা। শ্বশুরের জন্য মুখ বুজে সব সহ করতে হচ্ছে তাকে। দুজনে টেবিলে এসে বসে পড়ে। শম্পা মির্জা কিছু না বলে ডাইনিং ছেড়ে চলে যায়। তার যাওয়ার পানে তাকায় সকলে। ইসহাক মির্জা কিছু বলেন না। রানু মির্জাকে খাবার দিতে বলে। সাদাত টেবিল থেকে উঠে মায়ের কাছে যায়। শম্পা মির্জা কিচেনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। সাদাত মায়ের কাছে গিয়ে তার চোখের পানি মুছে দিয়ে বলে, আম্মু, তুমি তো এমন অবুঝ ছিলে না, তাহলে কেন এমন করছো? শম্পা মির্জা কান্নামাখা কণ্ঠে বলেন, সাদ বাবা, তুই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে বাপ, তোকে এর থেকেও সুন্দর লাল টুকটুকে বউ এনে দেব। আমার ভাইয়ের মেয়ে রিয়াকে তোর সাথে বিয়ে দেব। রিয়ার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, লাখে অমন মেয়ে পাওয়া যায়। এই মেয়ে তোর নখেরও যোগ্য না। তুই আমার কথাটা শোন বাবা, তোর জীবনটা এভাবে শেষ হতে দিস না সাদ। শম্পা মির্জার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সাদাত হালকা হেসে বলে, আম্মু, বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি এটা অস্বীকার করতে পারবো না। যার জন্য মেয়েটাকে বিয়ে করছি, সেটাই যদি তার সম্মানটাই যদি রক্ষা করতে না পারি, তাহলে বিয়ে করে কি করলাম? সবাই তো মেনেই নিয়েছে, তুমিও মেনে নাও না, তাহলে তো সব ঝামেলায় শেষ হয়ে যায়। আমি ইরাকে ডিভোর্স দিতে পারবো না। যে হাত আমি একবার ধরেছি সেই হাত আর আমি ছাড়ছি না মরার আগ পর্যন্ত। সেই হাত শক্ত করে ধরে রাখবো। জীবনে যত বাধাই আসুক না কেন, সবটা ধৈর্য সহকারে মোকাবিলা করব। ছেলের কথায় বাকরুদ্ধ হয়ে যান শম্পা মির্জা। তিনি সাদাতের গালে থাপ্পড় মেরে দেন। থাপ্পড় মেরে বলেন, মায়ের মুখে মুখে কথা বলছিস সাদ? এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম, মায়ের সামান্য একটা কথা রাখতে পারলি না? মায়ের হাতে থাপ্পড় খেয়ে আশ্চর্য হয়ে যায় সাদাত। যে মা তার গায়ে কখনো একটা ফুলের আঁচড় লাগতে দেয়নি, সেই মা তাকে আজ মারল নিজের পছন্দের মেয়েকে বিয়ে না করায়। আচ্ছা, পছন্দটাই কি মেইন, নাকি একটা মেয়ের সম্মান বাঁচানো আগে জরুরি, কোনটা? শম্পা মির্জার কিচেন থেকে নিজের রুমে চলে যায়। সাদাত খাবার টেবিলে গিয়ে কোনো রকমে খেয়ে রুমে চলে আসে, সাথে ইরাকে নিয়ে। কালকে সাদাতের ছুটি শেষ, ফিরে যেতে হবে নিজের গন্তব্যে। কিন্তু যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো সেরে যেতে হবে। কবে নাগাদ ফিরবে সেটা বলা মুশকিল। সেজন্য কাউকে কিছু না বলে বিকেলে বাসা থেকে বের হয়। বিকাল 4টা। সাদাত আমাইরাকে সাথে নিয়ে বের হয়েছে। যা দেখে শম্পা মির্জা রেগে বোম হয়ে আছে। সাদাত যাওয়ার আগে মাকে বলে গেলেও শম্পা মির্জা কোনো কথা বলেন না। আজ 3 দিন তাদের বিয়ে হয়েছে। বিয়ের নিয়ম অনুযায়ী আজ তাদেরকে আমাইরার বাবার বাড়ি যেতে হবে। রায়ান ফোন দিয়ে বারবার করে যেতে বলেছে। সাদাত মানা করে দেয়, কিন্তু রায়ান হার মানে না। সাদাতের দাদুর কাছে ফোন দিয়ে যাওয়ার কথা বলে। ইসহাক মির্জা না করেন না, তবে বিকালে গিয়ে রাতেই আবার ফিরে আসতে হবে, কারণ কালকে সাদাত খুলনাতে চলে যাবে। রায়ান তাই মেনে নেয়। কয়েক ঘন্টার জন্য হলেও আসবে তো, এটাই অনেক। সাদাত দাদুর কথা মতো আমাইরাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার পথে তার মা বাধা দেয়। সাদাত বলে, আম্মু, সন্ধ্যার পরেই ফিরে আসব। এই কথা বলার পর আর একটা কথাও বলেন না তিনি। তারপর সাদাত আমাইরাকে নিয়ে বের হয়। বাসা থেকে বাইক নিয়ে আসে সাদাত। আমাইরা আগেও ভাইয়ের বাইকে উঠেছে, যার জন্য কোনো প্রবলেম হয় না। সাদাত বাইক নিয়ে থামায় বাজারে। বাজার থেকে যাবতীয় মিষ্টি সামগ্রী, ফলমূল কিনে রওনা দেয় আমাইরাদের বাসায়। 3 দিন পর বাবার বাড়ি আসায় খুব খুশি আমাইরা। খুশিতে বাইক থেকে নেমে সাদাতকে না নিয়েই বাড়ির ভিতরে ঢুকে পড়েছে, যা দেখে রায়ান আর তার বাবা হেসে ওঠেন।
রায়ান বোনের সাথে কথা বলে বন্ধুকে আগাতে বলে চলে যায়। সাদাত বাইক থেকে মিষ্টির প্যাকেট নামাচ্ছিল, তখন কারোর কথার আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে রায়ানকে দেখে মৃদু হেসে বলে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। শালা, তুই কেমন আছিস? পিঠে একটা চড় মেরে বলে। সাদাত চড় খাওয়ার জায়গায় হাত দিয়ে ডলে বলে, শালা। সরি শালা বাবু, এতদিন শালা বলতে বলতে আজ সত্যিই শালা হয়ে গেলি। রায়ান হেসে উঠে বলে, অফকোর্স, যা বলবি তাই তো হবে। আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন, সেজন্য তুই এসেছিলি। তুই যদি না থাকতি তাহলে আমার বোনের কি হতো বলতো? এসব কথা বাদ দে ভাই, যা হবার হয়েছে। তোর বোনটা কেমন? কত কেন? ও আবার কি করেছে? আমি আগে যতই আসি না কেন, বিয়ের পর আজ প্রথম আসছি। শালা, তোর বোন আমাকে একা রেখেই চলে গেল। কামটা ঠিক করলো বল? মোটেও না, একদমই ঠিক করে নাই। তোকে হাতে নেওয়া উচিত ছিল। আমাইরা ছোট তো, এজন্য কিছু মনে করিস না, মজা করছিলাম। আমি কিন্তু কিছু মনে করিনি। আচ্ছা, ভিতরে চল, বাইরে দাঁড়িয়ে আর কত কথা বলবো। বাবাও অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। এগুলো আমার কাছে দে বলে সাদাতের কাছ থেকে মিষ্টি আর ফলের প্যাকেটগুলো নিয়ে হাঁটতে হাঁটতে বলে, প্রথম দিন শ্বশুরবাড়ি আসতে এতদিন জিনিস নিয়েছিস, উন্নতির লক্ষণ। রায়ানের কথায় মৃদু হাসে সাদাত। অতঃপর বাসার ভিতর প্রবেশ করে রায়ানের বাবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। একটু পর রায়ানের ফুপি সাগারিকা বেগম আসেন। তিনি হাসি মুখে সাদাতকে জিজ্ঞেস করেন, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ফুপি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। তোমার বাসার সবাই কেমন আছে? জি, সবাই ভালো আছে। সাগরিকা বেগম কিছুটা ইতস্ত বোধ করে বলেন, সাদাত বাবা, তোমার বাড়ির সবাই এই বিয়েটা মেনে নিয়েছে তো? মানে তোমাদের বিয়েটা যে অবস্থায় হয়েছে। সাগরিকা বেগমের কথায় সাদাত আমাইরার দিকে তাকায়। আমাইরাও তখন সাদাতের দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হয়েছে। আমাইরা চোখ নামিয়ে নেয়। সাদাত মুচকি হেসে সাগরিকা বেগমের প্রশ্নের জবাব দেয়, ফুপি, আমাদের বাসার সবাই আমাইরাকে মেনে নিয়েছে। আপনারা কোনো টেনশন করবেন না। আমাইরা আমার অনুপস্থিতিতেও আমাদের বাড়িতে ভালো থাকবে। ভালো থাকলেই ভালো বাবা। জি। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায়। এখন রাত 9টা বাজতে চলল। আমাইরার ফুপি সাগরিকা বেগম টেবিলে খাবার দেন। সবাইকে খেতে আসতে বলেন। একে একে সবাই খেতে বসে। সাগরিকা বেগম অনেক পদের রান্না করেছেন জামাইয়ের জন্য। সাদাত একটু একটু করে সমস্ত পদ দিয়ে অল্প করে খাবার খাওয়ায়। খাওয়ার পাট চুকিয়ে আমাইরার রুমে চলে আসে আর আসার আগে রায়ানকে আসতে বলে। রায়ান খাওয়া শেষ করে সাদাতের কাছে এসে জিজ্ঞেস করে, কিছু বলবি? সাদাত ফোন দেখছিল। রায়ানের কথায় মাথা তুলে তাকিয়ে বলে, হ্যাঁ বলবো। বল। আমাইরার এসএসসির মার্কশিট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন সবগুলো কাগজপত্র দে। ওকে কলেজে ভর্তি করানোর জন্য লাগবে। সাদাতের কথায় অবাক হয়ে রায়ান জিজ্ঞেস করে, আমাইরাকে পড়াবি? হ্যাঁ, কেন নয়। আমি সত্যি ভাবিনি সাদ, তুই এভাবে আমার বোনের সম্মান রক্ষা করবি, ওকে কলেজে পড়াবি। আমি সত্যি তোর মতো বন্ধু পেয়ে লাকি। আই এম সো লাকি বলে শাহাদাতকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তখনই রুমে আসে আমাইরা। দুজনকে জড়িয়ে ধরা অবস্থায় দেখে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাইরার কথায় নিজেকে সামলে নেয় রায়হান। তারপর হাসি মুখে বলে, আমাইরা তোর সকল কাগজপত্রগুলো সাদাতের কাছে দিয়ে দে। কেন ভাইয়া? অবাক হয়। কয়েকদিন পর তো তোকে কলেজে ভর্তি হতে হবে, তার জন্য। আচ্ছা। প্রায় 10টা বাজতে চলল। সাদাত আর আমাইরা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। শম্পা মির্জা হয়তো এখনো না খেয়ে ছেলের জন্য অপেক্ষা করছেন। বাসায় ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে যায়। সাদাতের কাছে একটা চাবি থাকায় কাউকে ডাকতে হয় না। দরজা খুলে আমাইরাকে রুমে যেতে বলে নিজে চলে যায় বাবা মায়ের রুমে। শম্পা মির্জা বিছানায় শুয়ে চোখের উপর হাত দিয়ে রাখছে। সাদাত মির্জা বেলকনিতে বসে বই পড়ছেন। তিনি খুব বই পড়ুয়া একজন ব্যক্তি।
সময় পেলেই তিনি বইয়ের ভিতর মগ্ন হয়ে যান। সাদাত চেয়ার টেনে মায়ের কাছে বসে আস্তে করে ডাক দেয়, আম্মু। কয়েক সেকেন্ড পর আবার ডাক দেয়, আম্মু তুমি কি ঘুমিয়ে পড়েছ? শম্পা মির্জার থেকে কোনো রকম রেসপন্স আসে না। সাদাত মির্জা ছেলেকে দেখে এগিয়ে এসে বললেন, তোমার আম্মুর খুব অভিমান হয়েছে। তার অভিমান ভাঙিয়ে তারপর নিজের গন্তব্যে যেও, না হলে কি হতে পারে ভাবতেই পারছো। বাবা, আম্মু কি অনেকক্ষণ ঘুমিয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ, কিন্তু ঘুমিয়েছে কিনা জানি না। সাদাত কয়েকবার ডাক দিল, সায় দেয় না। সেজন্য মন খারাপ করে নিজের রুমে চলে আসে। সাদাত চলে যেতেই উঠে বসে শম্পা মির্জা। সেটা দেখে সাদাত মির্জা বলেন, ছেলেটা এতটা পথ জার্নি করে এসে রুমে না গিয়ে আগে তোমার কাছে আসলো, আর তুমি তাকে নিরাশ করে ফিরিয়ে দিলে। এটা কিন্তু তুমি ঠিক করনি শম্পা। শম্পা মির্জা ঢুকরে কেঁদে ওঠেন। সহধর্মিণীর কান্না দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করেন, কাঁদছো কেন শম্পা? এভাবে কাঁদলে তোমার কষ্ট হবে। প্লিজ কান্না থামাও। শম্পা মির্জা স্বামীর 2 হাত আঁকড়ে ধরে বলেন, আমার সব শেষ গো। আমার ছেলেটা আমার আর আমার নেই। এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা শম্পা। তোমার ছেলে তোমারই আছে। তোমার আরও গর্ব করা উচিত। তোমার ছেলে এত বড় একটা কাজ করেছে, একটা মেয়ের সম্মান বাঁচিয়েছে। এখন কান্নাকাটি থামিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে বলে লাইট অফ করে শুয়ে পড়েন। সাদাত রুমে এসে দেখে তার পিচ্চি বউটা এলোমেলোভাবে শুয়ে পড়েছে। ঘুমে এতটাই বিভোর যে পরনে থাকা ড্রেসটাও চেঞ্জ করেনি। যা দেখে মাথা চুলকে হেসে ওঠে সাহাদাত। আজ এ পর্যন্তই বন্ধুরা। তোমাদের মূল্যবান মতামত জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আর গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান।